নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৩৫তম পর্ব। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। বেল আইকনটিও প্রেস করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্বে জানতে পারলাম যে সৌমের মনটা বিধ্বস্ত থাকায় বিদিশা তার প্রতি ভীষণ যত্নশীল হয়ে ওঠে। বিদিশার যত্ন এবং ভালোবাসায় সৌমের মনটাও হালকা হয়ে যায়। সোহম কি বিদিশাকে তার মায়ের কথা বলতে পারবে? সেটি জানতে হলে আমাদের পর্বগুলোর সঙ্গে থাকুন। আচমকা হামলায় অপ্রস্তুত সোহম বলল, আরে আরে করছো কি? কেউ চলে আসবে তো। বিদিশা কথা শোনে না, মুখটা সোহমের বুকে গুজে দিয়েছে ততক্ষণে। সোহম অস্থির হয়ে বলল, বিদিশা, বড্ড বাজে হাইট তোমার। এভাবে করলে আমি ঠিক থাকতে পারবো না, ছাড়ো। সোহম আপ্রাণ চেষ্টা করে বিদিশাকে ছাড়ানোর, কিন্তু বিদিশা নাছোড়বান্দা। আঙুল দিয়ে টি শার্টের বোতাম খুলে দিয়ে নাকটা ডলতেই থাকে। সোহম দেখে অবস্থা বেগতিক। এবার একটু রেগেই বলে, বিদিশা, ভুলে যাচ্ছ তুমি কোথায় আছো, ছাড়ো। বিদিশা বলল, ছাড়বো, তবে তার আগে বলো তুমি সত্যি ঠিক আছো? হ্যাঁ তো, মিথ্যা বলবো কেন তোমাকে? একদম সত্যি। হ্যাঁ রে বাবা, একদম সত্যি, ছাড়ো এবার। বিদিশা বলল, তাহলে এবার বলো তোমার মন খারাপ কেন? কাল রাতে তো ঠিক ছিলে, কি এমন হলো যে তোমার এত মন খারাপ? সোহম বলল, বলছি বলছি, ছাড়ো আগে। বিদিশা আরো জড়িয়ে ধরে আদল বুকে আবার নাকটা ঘষে দেয়। সোহম দেখল মহা বিপদ, কেউ এসে পড়লে কি ভাববে। মাথা যেন কাজ করছে না, মেয়েটা আজ লোক হাসিয়েই ছাড়বে। বিদিশার বাহুডোর থেকে সত্যিটা না বলে দিলে সে কখনোই মুক্তি পাবে না। সোহম যেন ভালোভাবে বুঝতে পারছে এই কথাটা। ইচ্ছে করলে এক ঝটকায় বিদিশাকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু সেটা বড্ড অশোভন। আর সেটা বিদিশাকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সর্বহারা সোহমের কাছে বিদিশা এখন দুর্লভ মণি, যাকে হারানোর কথা সোহম স্বপ্নেও ভাবতে পারে না। মাথাটা নিচু করে কিছু চিন্তা করল সোহম। তারপর একটু চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, কাল রাতে মাকে স্বপ্নে দেখেছি বিদিশা। মা এসে ঘুম পাড়াচ্ছিল আমায়। তারপর থেকে আর কিচ্ছু ভালো লাগছে না জানো তো। কথাটা শুনে বিদিশার হাতের বাঁধন একাই আলগা হয়ে গেল। খেয়াল করলো সোহমের মনে যেন কষ্টটা আবার জাঁকিয়ে বসছে। বিদিশা সোহমকে বলল, এখানে বসো। এদিকে বাহুডোর আলগা হতে সোহম যেন পালাতে পারলে বাঁচে। বসতে চাইল না, ধমকে বলল, বড্ড সাংঘাতিক মেয়ে তুমি, ভয় ডর নেই নাকি? এভাবে কেউ জাপটে ধরে? আমি ঠিক আছি, অনেক হয়েছে, চলো এবার। বিদিশা আবারও কথা শোনে না, অনুরোধ করে, বসো না একটু। বিদিশার জেদের কাছে সোহম কেমন যেন দুর্বল হয়ে যায় বারবার। সোহম বসে পড়ে।
বিদিশা সোহমের গাল দুটো হাতাতে হাতাতে বলে, তুমি জানো না, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি সোহম। তোমার একটু মন খারাপ আমাকে পাগল করে দেয়। আমার মনে হয় আমি এমন কি করব যে তোমার মুখে হাসি ফুটবে। তোমার একটু মন খারাপ আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। আমি জানি তোমাকে সান্ত্বনা আমি কোনোভাবেই দিতে পারবো না। সেই জায়গাটা আমি কোনোভাবেই পূরণ করতে পারবো না। কিন্তু আমি পারবো শুধু তোমাকে ভালোবাসতে, তোমাকে আগলে রাখতে। তারপর সৌমের হাত দুটো ধরে বলল, আমি তোমার মায়ের জায়গাটা কোনোভাবেই পূরণ করতে পারবো না। কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, আমি আপ্রাণ চেষ্টা করব আমার ভালোবাসা দিয়ে তোমার সব ক্ষত পূরণ করার। তবে তোমাকে কথা দিতে হবে, তুমি আর এমনভাবে মন খারাপ করে থাকবে না। কিছু হলে বলবে আমায়, বিশ্বাস করবে আমায়। দুজনের চোখ আর্দ্র হয়ে আসে। সোহম বিদিশার হাতটা ধরে বলে, কথা দিচ্ছি আর করব না মন খারাপ। এখন আমাকে ভালোবাসার লোক আছে যে। কথা দিচ্ছ তো? একদম কথা দিচ্ছি। বিদিশা সোহমের কপালে একটা চুমু দিয়ে বলে, এবার তুমি যাও, আমি আসছি। সোহম উঠে দাঁড়ায়। একটু ধাতস্থ হয়ে বিদিশাকে বলে, ঠিক আছে, তুমি এসো, আমি বাইরে যাচ্ছি। বলে বেরোতে গেলে সোহম আবার দাঁড়িয়ে পড়ে। একটু চুপ থেকে বিদিশাকে বলে, শোনো, একটু এদিকে এসো। বিদিশা সোহমের কাছে এসে দাঁড়ায়। সোহম বিদিশার কপালে একটা স্নেহের চুমু দিয়ে বলে, একটা কথা বলি বিদিশা? বলো। মা আমাকে পাবিন বলে ডাকতো, তুমি আমাকে পাবিন বলে ডাকবে। খুব মিস করি ডাকটা। বিদিশা কথাটা শুনে কেঁদে ফেলে, ঝাঁপিয়ে পড়ে সোহমের বুকে, আদরে চাপটে ধরে বলে, বাবিন, আমার বাবিন, আই লাভ ইউ। সোহম আবার কপালে একটা চুমু দিয়ে বিদিশার গাল দুটো টিপে দিয়ে বলে, আই লাভ ইউ টু পাগলি। এবার ছাড়ো। বিদিশা ছেড়ে দিল। সোহম বেরিয়ে গেল। বিদিশা সব গুছিয়ে নিয়ে ক্লাসের উদ্দেশ্যে রওনা হলো। কমন রুম থেকে বের হতেই দেখল সোহম কথা বলছে আয়ুষীর সাথে। বিদিশাকে দেখে আয়ুষী বলল, কি মানভঞ্জন শেষ হলো? বিদিশা একটু লজ্জা পেয়ে বলল, কি যে বলছেন ম্যাডাম, আমি ব্যাগ রেখে আসি হলরুমে, সবাই এসে গেছে নিশ্চয়ই। আজ হলরুমে সবাই ভীষণ সিরিয়াস। সবার মনে একটাই চিন্তা, সিলেক্ট যেন হয় গল্পটা। বিদিশার যেন কোনো কিছুতেই চিন্তা নেই, চিন্তা শুধু সোহমকে নিয়ে। গল্প পাঠের প্রতিযোগিতায় শুরু হলো। কারো গল্পে সবাই হেসে গড়িয়ে পড়েছে, কারো গল্প সবাই মন দিয়ে শুনেছে, কারো গল্পে হাততালিতে ফেটে পড়েছে হলরুম, কারো গল্পে আবার মন খারাপ হয়ে যাচ্ছে, কারো গল্পে সবাই চেঁচিয়ে উঠেছে, কপি করেছে বলে। সে এক অন্যরকম অভিজ্ঞতা সবার। কিন্তু বিদিশা শান্ত, পেছনে দাঁড়িয়ে সবার সাথে প্রতিযোগিতার মজা নিল, চোখ যেন স্থির সোহমের দিকে। প্রতিযোগিতা চলাকালীন সোহম কি করছে তার পুঙ্খানুপুঙ্খ নজরদারি রাখছে বিদিশা। সোহমের সাথে যতবার চোখে চোখ পড়েছে, সোহম দেখেছে বিদিশার চোখ জিজ্ঞেস করছে, এখন ঠিক আছো তো? বিদিশার এত যত্ন, এত আদর
ধীরে ধীরে সোহমের গতরাতের দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দিল। সোহমের মনে হলো সম্পূর্ণ সুস্থ ও। স্বপ্নটা নিছক স্বপ্ন হিসেবেই মনে হতে লাগলো। সোহম ভেবে নিশ্চিন্ত হলো যে সকালে যে ভয় মনে মনে পাচ্ছিল, বিদিশা কি পারবে কিনা ওকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে। এখন এটা বিশ্বাস যে বিদিশাই সেই মেয়ে যে হাতটা ধরলে সমস্ত অতীতের যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবে। সোহম নিজের জায়গা থেকে উঠে বিদিশার কাছে এসে দাঁড়ালো। বিদিশা জিজ্ঞাসা করলো, কেমন লাগছে, ঠিক আছো? সোহম হেসে বলল, একদম ঠিক আছি, তুমি আর চিন্তা করো না। বিদিশা যেন তাও নিশ্চিন্ত হতে পারছে না। একবার চোখ বুলিয়ে নেয় সোহমের চোখ মুখে, তারপর বলে, মন খারাপ হলে চেপে রাখবে না, বলবে আমায়, কেমন? সোহমের মনে হলো বিদিশার গাল দুটো চিপে দিয়ে আদরে আদরে ভরিয়ে দিক সারা মুখ। মুখে কিছু বলল না, বলল, আমি একটু বাইরে যাচ্ছি, চিন্তা করো না এই নিয়ে আবার। বিদিশা স্মিত হাসিতে সম্মতি জানালো। গল্পের প্রতিযোগিতার যা অবস্থা আজ, মোটামুটি সারাদিনের ব্যাপার। বিদিশা ঘড়িতে টাইম দেখে নিল, আর প্রায় মিনিট 10 পরে টিফিন টাইম শুরু হয়ে যাবে। বিদিশা প্রবাল আর সৌম্যদীপের কাছে এসে বলল, টিফিন টাইম তো প্রায় হয়েই এলো, আর দুজন গল্প পড়ে নি, তারপর টিফিনের পরে শুরু হোক, কি বলেন আপনারা? দুজনেই সম্মতি জানালে শেষ হলো প্রথম পর্ব গল্পের প্রতিযোগিতার। যে যার মতো টিফিন করতে গেলে বিদিশা খুঁজতে লাগলো সোহমকে। মৌমিতা এসে বিদিশাদের বলল, সোহম স্যার আপনাদের কমন রুমে ডাকছে। কথাটা শুনে বিদিশার সাথে প্রবাল আর সৌম্যদীপ বেশ অবাক। টিফিন টাইমে সোহম স্যার কমন রুমে? কমন রুমে ঢুকতেই সবার চোখ ছানা পড়া। সবার জন্য বিরিয়ানি আর চিকেন কারি। আয়ুষী আর সোহম বসে আছে। প্রবাল বলল, এ কি করেছেন স্যার? আমাদের টিফিনটা কি হবে? বাড়ি থেকে বয়ে আনলাম যে। সোহম বলল, তোমরা এগুলো খাও, আমি তোমাদের খাবারগুলো সদ্গতি করছি। কথাটা শুনে প্রবাল ভীষণ খুশি হয়ে গেল। বিদিশাকে বলল, আপনার মতো একজন দরকার ছিল সোহম স্যারের। সত্যি মানুষটা ভীষণ একা। আমি জয়েন করার পর কোনোদিনও দেখিনি আমাদের সাথে বসে খেতে। সত্যি ভীষণ ভালো লাগছে সোহম স্যারের এই পরিবর্তন দেখে। আজ স্যারকে মনে হচ্ছে একজন স্বাভাবিক মানুষ। খুব ভালো লাগছে। আর এভাবেই আগলে রাখবেন সব সময়। প্রবালের কথা শুনে বিদিশার চোখ ভিজে আসে। সোহম ততক্ষণে সবাইকে তাড়া দিচ্ছে খাবার শুরু করার জন্য। সোহম নিয়ে বসেছে সবার টিফিন। আজ সবাই খুব খুশি। এতদিনের মান অভিমান পর্ব শেষ হলো। সবাই খুব খুশি দলছুট সোহমকে ফিরে পেয়ে। বিদিশাকে একদৃষ্টে সোহমের দিকে তাকিয়ে আছে। সোহম হাসছে, মজা করছে, গল্প করছে সবার সাথে আগের মতো। এখন স্বাভাবিক লাগছে একদম। বিদিশার পরিশ্রম এতক্ষণে সার্থক হলো যেন। সোহম খুশি থাকুক, আনন্দে থাকুক, এটাই সবচেয়ে বড় চাওয়া পাওয়া। বাকি দিনটা প্রচুর চাপে কেটে গেল। ছুটির পর সোহম কালুদার দোকানে দাঁড়িয়ে আছে। বিদিশাও এসে দাঁড়ালো। সারাদিনের ক্লান্তি দূর করতে এক কাপ চা যথেষ্ট। সোহম ভালো করে দেখে যাচ্ছে বিদিশাকে, শ্রান্ত ক্লান্ত। হাওয়া ছেড়েছে অল্প। বিদিশার এলোমেলো চুলগুলো উড়ছে। সোহম বিদিশাকে দেখছে আর ভাবছে, বিদিশা পাশে থাকলে
সব কষ্ট একদিন ঠিক ভুলে যাবে। বিদিশা সোহমের চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, কি এত ভাবছো? সোহম হেসে বলল, কিচ্ছু না। বিদিশা আবার খুঁচিয়ে জিজ্ঞেস করলো, বলো না কি চিন্তা করছো? সোহম বলল, বিদিশা, ভাবছিলাম রবিবার লাঞ্চে যাওয়ার আগে তুমি আমার ওখানে এসো, তারপর একসাথে যাই। তবে তুমি বলো, বাড়ি থেকেও আমি তোমায় নিয়ে আসতে পারি। বিদিশা সোহমের দিকে তাকিয়ে বলল, তোমার ওখানে যাব? হ্যাঁ, ঠিকই বলেছ, ওটাই ভালো হবে। একসাথে যাব দুজনে, তাই না? আর শোনো না, ড্রেস কালারটাও না হয় একই পরো, ভালো হবে, তাই না বলো? সোহম বুঝতে পারল বিদিশা ওর কথার মানে বোঝেনি। হাসি পেয়ে গেল, নিজেকে সামলে বলল, একদম ঠিক বলেছ, তবে আগে বেরোবে কিন্তু। বলা যায় না, তোমার ড্রেসের সাথে আমার ড্রেস ম্যাচ করতে গিয়ে যদি দেরি হয়ে যায়। বিদিশা ভীষণ সিরিয়াসলি নিল ব্যাপারটা, বলল, একদম চাপ নেবে না, আমি সব ঠিক করে দেব। সোহম মুখ ঘুরিয়ে হাসি চাপতে ব্যস্ত, কোনো রকমে নিজেকে সামলে বলল, তবে চলো যাওয়া যাক, রবিবার দেখা হচ্ছে তবে। বিদিশা সোহমের পায়ে পা মেলায়। বিদিশা সোহম বেরিয়ে গেলে অজিত এসে দাঁড়ায় ইনস্টিটিউটের সামনে, এক দৃষ্টে তাকিয়ে থাকে ইনস্টিটিউটের দিকে। সৌম্যদীপ সিগারেটে লাস্ট টান দিচ্ছে বাড়ি যাবার আগে। অজিতকে দেখে এগিয়ে এলো, জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ম্যাডামের বন্ধু না? অজিত একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ায়। সৌম্য বলে, তা ম্যাডাম তো তার বয়ফ্রেন্ডের সাথে এক্ষুনি বেরিয়ে গেল, আজকাল তো তাই যায়, আপনি বোধহয় জানেন না। তা বলেনি আপনাকে? কথাটা অজিতের হাড় হাড্ডি যেন জ্বালিয়ে দিল। একটু কড়া চোখে সৌম্যর দিকে তাকাতেই সৌম্য বলল, বুঝেছি, এখন আর আপনার দরকার নেই। অজিত সৌম্যকে থামিয়ে দিয়ে বলে, জল টল চলে তো? অজিত গদগদ হাসি দিয়ে বলে, সে চলবে না কেন? অজিত বলল, উঠে পড়ুন তাহলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব ভালো লাগলে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। সৌম্যদীপ এবং অজিত আবার কি বুদ্ধি আটছে, এরা কি সোহম এবং বিদিশাকে প্যাচে ফেলবে? সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বগুলোর সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।